আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা ৯ এর মিলেমিশে নিরাপদে বসবাস অধ্যায়ে আজকে আমরা তৃতীয় টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আজ আমরা শুরু করব ১৩২ পৃষ্ঠা থেকে। এর আগে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো যে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে কখনো তথ্য সংবলিত ছবি আবার কখনো স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি ব্যবহার করেছি। এই যে কোনো জায়গায় সরাসরি না গিয়ে এই ধরনের তথ্য সংবলিত ছবি বা মানচিত্র ব্যবহার করে সেই জায়গায় সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করা হয়, এমন দুটি প্রযুক্তি নিয়ে আমরা এখন জেনে নিব। প্রথম প্রযুক্তি হচ্ছে জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তি। তাহলে বিভিন্ন ধরনের বৈশ্বিক পরিবর্তনের একটি দৃশ্যমান রূপ হলো ভূমি ব্যবহারের পরিবর্তন। আমরা পূর্বেই উল্লেখ করছি যে ক্ষুদ্র এলাকায় ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনে খালি চোখে দেখে বোঝা গেলেও বৃহৎ এলাকার পরিবর্তন সামগ্রিক রূপ একসঙ্গে বোঝা প্রায় অসম্ভব। বর্তমানে যুগে এ ধরনের বৃহৎ এলাকার এবং দীর্ঘ সময় পরিবর্তন বুঝতে আমরা আধুনিক রিমোট সেন্সিং এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে থাকি। রিমোট সেন্সিং এর অর্থ দূর অনুধাবন। রিমোট সেন্সিং প্রযুক্তিতে আমরা মূলত কোনো স্যাটেলাইট বা উড়োজাহাজ বা ড্রোন ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের তথ্য সংবলিত ছবি সংগ্রহ করি, যা পরবর্তী সময়ে কম্পিউটার নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের প্রয়োজন অনুযায়ী বিশ্লেষণ করে ব্যবহার করি। আবার বর্তমান বিশ্বের নানাবিধ তথ্য সমৃদ্ধ মানচিত্রের ব্যবহার অনেক বেড়েছে। যেকোনো স্থানের ভৌগোলিক, আর্থসামাজিক বিদ্যমান সম্পদ, ঝুঁকি, দুর্যোগ সহ নানা তথ্য স্থানিক পরিসরে কিভাবে বিন্যস্ত আছে তা মানচিত্রের মাধ্যমে সবচেয়ে তথ্যবহুল উপায়ে বিশ্লেষণ ও উপস্থাপন করা যায়। আর এক্ষেত্রে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এর মতো কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি আমাদের জন্য অনেক বেশি সহায়ক হয়েছে। এ অংশে আমরা রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির কাজ করার পদ্ধতি, অগ্রগতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে এটি দেখো। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন। কোনো বস্তুর কাছে না গিয়ে বরং দূর থেকে সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার কৌশলকে বলা হচ্ছে রিমোট সেন্সিং। ১৯৬০ সালে রিমোট সেন্সিং শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা এভেলিন এল প্রুইট। তার আগে আকাশ থেকে ছবি তোলার মাধ্যমে এ ধরনের কাজ করা হতো, যার নাম ছিল আকাশধৃত মানচিত্র বা এরিয়াল ফটোগ্রাফ। রিমোট সেন্সিং মূলত বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে ভূপৃষ্ঠ ও সমুদ্র বা বায়ুমণ্ডলের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ, অনুধাবন ও সেসব সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে বোঝায়। যেসব যন্ত্রপাতির সাহায্যে এসব তথ্য সংগ্রহ করা হয় সেগুলোকে সেন্সর বা অনুধাবক বলা হয়। অনুধাবকগুলো দুই ধরনের হয়, একটি সক্রিয় বা অ্যাক্টিভ, নিজস্ব শক্তি ব্যবহার করে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে, ফলে রাত দিন সব সময় কাজ করতে পারে, এবং অসক্রিয় বা প্যাসিভ অনুধাবক সূর্যালোক ব্যবহার করে বলে রাতের বেলায় তথ্য সংগ্রহ করতে পারে না। আর এসব অনুধাবককে যেখানে স্থাপন করে তথ্য সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বা মাচা বলা হয়। প্ল্যাটফর্ম হয় তিন ধরনের, যথা ভূমিস্থ প্ল্যাটফর্ম, গ্রাউন্ড বেস প্ল্যাটফর্ম, আকাশস্থ প্ল্যাটফর্ম, এয়ারবর্ন প্ল্যাটফর্ম এবং মহাকাশস্থ প্ল্যাটফর্ম, স্পেসবর্ন প্ল্যাটফর্ম। দেখো এখানে রিমোট সেন্সিং প্রযুক্তির উন্নয়ন কিভাবে দেওয়া আছে। কৃত্রিম উপগ্রহ, প্রতিফলিত সৌর বিকিরণ, এই যে সূর্যের আলো যে এখানে লাগবে, আপতিত সূর্য রশ্মি, এটা হচ্ছে সূর্য, মাঝখানে এখানে মেঘ দেওয়া আছে, তার নিচে থাকে বায়ুমণ্ডল। আর এই যে নিচের দিকে দেওয়া আছে গাছ, পুকুর, ঘাস, নগ্ন মৃত্তিকা, পাকা রাস্তা, এই যে ভবন মানে নিচের যে অংশটুকু সেটি দেখানো হয়েছে। দেখো স্যাটেলাইটটি কিন্তু উপরে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে রিমোট সেন্সিং প্রযুক্তির নানা ধাপ অতিক্রম করে আজকের পর্যায়ে এসে পৌঁছেছে। প্রাথমিক পর্যায়ে বায়ুবাহিত নানা যন্ত্র ব্যবহার করে রিমোট সেন্সিং এর কাজ করা হয়। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বায়ুবাহিত রিমোট সেন্সিং এর বিকাশ ঘটে। সে সময় রিমোট সেন্সিং মূলত জরিপ কাজ, মানচিত্র তৈরি, গোয়েন্দা ও সামরিক কাজে ব্যবহার হতো। ১৯৫০ সালের দিকে আংশিক মহাকাশযান
কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রিমোট সেন্সিং কাজ শুরু হয়। এই সময় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যথাক্রমে স্পুটনিক ১ ও এক্সপ্লোরার ১ নামের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মহাকাশে উৎক্ষেপণ করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধ কোল্ড ওয়ার এর সময় ১৯৪৭ থেকে ১৯৯১ সামরিক গোয়েন্দারা তথ্য সংগ্রহের জন্য স্পাই স্যাটেলাইট বা গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। করোনা তৎকালীন সময়ে একটি গোয়েন্দা কৃত্রিম উপগ্রহের নাম। পরবর্তীতে রিমোট সেন্সিং এর বাস্তবিক প্রয়োগ শুরু হয় আবহাওয়া বার্তা সংগ্রহের কাজে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করার মাধ্যমে। ১৯৭২ সালে ল্যান্ডস্যাট ১ নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে রিমোট সেন্সিং প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করে। ১৯৯৯ সালে টেরা নামক কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে পৃথিবীর পর্যবেক্ষণ শুরু হয়। এই রিডিং পড়াগুলো তোমরা পড়ে নিবা। এরপর দেখো এই সময় কৃত্রিম উপগ্রহের পাঠানো ইমেজের রেজুলেশন অনেক উন্নতি ঘটে। গুগল আর্থ এর মাধ্যমে সাধারণ মানুষও এখন কৃত্রিম উপগ্রহের সংগৃহীত তথ্য দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারছে। ২০১৮ সালে ১১ মে বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নামক ভূমিস্থ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে বিশ্বের ৫৭তম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের নামের তালিকায় নাম লেখায়। এটি তৈরি করেছিল ফ্রান্সের থ্যালিস অ্যালেনিয়া স্পেস নামক প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে এটি উৎক্ষেপণ করা হয়। টিভি সম্প্রচার, দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ এবং প্রাকৃতিক বিপর্যয়ে মোবাইল যোগাযোগ সমুন্নত রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর দেখো বিশ্বজুড়ে রিমোট সেন্সিং বা দূর অনুধাবন প্রযুক্তির নানাবিধ ব্যবহার করা হচ্ছে। পূর্বে এর ব্যবহার তাত্ত্বিক গবেষণার সীমাবদ্ধ থাকলেও এখন প্রাত্যিক জীবনে নানা প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। নিচে রিমোট সেন্সিং বা স্যাটেলাইট প্রযুক্তির কিছু উদাহরণ তুলে ধরা হলো। আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এবং পূর্বাভাস প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা, ঘূর্ণিঝড় ও বন্যা পূর্বাভাসের জন্য ভূমি ব্যবহারের ধরন উদ্ঘাটন ও পরিকল্পনা, বন্যাপ্রবণ এলাকায় মানচিত্র তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম, কৃষি ক্ষেত্রে ফসল তোলা, সেচ, সার, কীটনাশক প্রয়োগের পরিকল্পনা, ভৌগোলিক বৈশিষ্ট্য সংবলিত মানচিত্র প্রণয়ন, বনভূমি আচ্ছাদন পরিমাণ, ধরন ও ঘনত্ব পরিমাপ, নগর পরিকল্পনা, উপকূলীয় পরিবেশ পর্যবেক্ষণ ও পরিকল্পনা, সমুদ্রের সম্পদ পর্যবেক্ষণ ও নিরাপত্তা। এইসব কাজে এই স্যাটেলাইট গুলা কি করা হয়? ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা জিআইএস পদ্ধতি অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম সম্পর্কে জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।